আমার সংস্কৃত সারথী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের ক্লাস 12-এর 2025 সালের একদম শেষ মুহূর্তের সম্পূর্ণ 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা বাংলা বিষয় নিয়ে খুব চিন্তিত, অর্থাৎ বাংলা বিষয়ের এতগুলো টেক্সট কোন পার্ট থেকে কোন প্রশ্ন ভালো করে পড়তে হবে সেই চিন্তা মুক্ত করার জন্যই তো আজকের এই ভিডিও। তো তোমাদের গদ্যাংশ থেকে, পদ্যাংশ থেকে, নাটক থেকে কোন কোন পার্ট বা কোন কোন জিনিস প্রশ্নগুলো ভালো করে পড়লে হয়ে যাবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, আমি বেশি আলোচনা করছি না, এখানে বেশি বলছি না, নাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত যাবে, অনেকটা বড় ভিডিও হবে আজকে, ঠিক আছে? সেই জন্য তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। তবে একটা কথা বলে রাখি, দেখো তোমাদের গদ্যাংশ রয়েছে তিনটে, একটা কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। তবে এই বছর কে বাঁচায় কে বাঁচে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। তবে ভারতবর্ষ থেকে কিন্তু এই বছর কোশ্চেন আসবেই আসবে। এই জন্য আমি লিখে দিচ্ছি, এই বছর ভারতবর্ষ গল্প থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। সেই জন্য ভারতবর্ষ টেক্সটটা কিন্তু খুব ভালো করে তোমাদের বাড়িতে পড়তে হবে, এবং পড়ে এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়লেই ভারতবর্ষ থেকে কমন পেয়ে যাবে। তো দেখো কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নাও, মোটামুটি কি কি কোশ্চেন আছে আমি অত ডিটেলসে বলছি না, কিন্তু দেখো একটা প্রশ্নের মধ্যে কতগুলো অর্থ থাকতে পারে। যে তারপরে দেখা গেলো অদ্ভুত দৃশ্য, এই লাইনটা দিয়ে প্রশ্ন থাকলেও যেরকম উত্তর হবে। আর আমি কে তা দেখতে পাচ্ছিস না, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, এটা দিয়ে থাকলে একই রকম প্রশ্ন। আবার যে অদ্ভুত দৃশ্যটার ব্যাপারটাও কিন্তু একই রকম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে ভারতবর্ষের গল্পে যে লাস্ট পার্টটা, যে পার্টটা ছিল এখানে, যে যখন বুড়ির মৃতদেহটা আবার বেঁচে উঠলো, সেই পার্টের একটা প্রশ্ন। তারপর এটাকে দেখো ভারতবর্ষের দ্বিতীয় প্রশ্ন, যেটা আমি সাজেশনের প্রথম দিকে মানে রেখেছি, যে শেষ রোদের আলোয় দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। মানে কার কথা বলেছে? বুড়ির কথা। এরপর এই দেখো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিচ্ছি, এই জিনিসগুলো একটু খেয়াল করে নেবে। হ্যাঁ, আমি আর তো ডিটেলসে বলছি না, তোমরা একটু প্রশ্নগুলো আস্তে আস্তে আমি সরাচ্ছি, তোমরা দেখে নাও। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। বুঝতেই পারছো কোনটা? যখন বুড়ি মারা যাওয়ার পর যখন বুড়ির মৃতদেহ তোমার নদীর চড়ায় ফেলে আসে, সেই পার্টের কোশ্চেনটা এটা, বা তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, ঠিক আছে? তো এইভাবে ভারতবর্ষের মাত্র এই 3টে প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। তাছাড়া তোমরা একটু টেক্সটটা ভালো করে পড়বে। এরপর যেটা মানে মেন পার্ট, সেটা হচ্ছে ভাত, মানে দ্বিতীয় গল্প। ভাত গল্পে যে ঝড় মানে ঝড় জল রাত্রে যে বর্ণনাটা রয়েছে, সেটা খুব ভালো করে পড়বে। যে যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, মানে যেই দুর্যোগটার কথা বলে সেই দুর্যোগটা লিখতে হবে। আর একটা বলছে ঝড় জল রাত্রির বর্ণনা দাও, এই পার্টটা খুব ভালো করে। বা উৎসব বলে চলছিল ভগবান ভগবান, ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ভালো করে করবে। দেখো এই যতগুলো লাইন তোমরা বাড়িতে পড়ার সময় কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নেবে। যাই লাইন দেবে একটাই কিন্তু উত্তর। দেখো 100% কমন আসবে এই ভাত গল্প থেকে। তারপর দেখো, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কি? বা এই আরেকটা ভাবে ঘুরিয়ে আসতে পারে, যে দাঁতগুলো বের করে বাদার কামটের মতো হিংস্র ভঙ্গি করে সে। বা কোটেশনের লাইন চেঞ্জ করে তোমাদের অন্য কোশ্চেন দিতে পারে, মারতে মারতে ওরা উৎসবকে থানায় নিয়ে যায়। বা আরেকটা থাকতে পারে, যে ভাতে হাত ঢুকিয়ে স্বর্গসুখ পায় সে, আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবে। দেখেছো, মানে অর দিয়ে কতগুলো লাইন থাকতে পারে, কিন্তু এগুলো সব হচ্ছে অর দিয়ে লাইন। বড় বাধাটা বড় বাড়িতে অচল থেকে চায়, বা সে বুঝতে পারে যে ওর ভাত, সব ভাত ওরা পথে ঢেলে দিয়ে যাচ্ছে। কার সম্পর্কে? এই যে এতগুলো যে কোটেশনের লাইনগুলো বললাম, সবগুলো কিন্তু কোটেশনের লাইন। এখানে যে পরপর যে বলে গেলাম, দাঁতগুলো বের করে তারপর ভাতে হাত ঢুকিয়ে, ঠিক আছে? এই কথাগুলো সবার শেষে থাকবে, যে কার সম্পর্কে কথা বলা হয়েছে, এমন মন্তব্যের কারণ কি। তো এই কয়েকটা প্রশ্ন ভালো করে এখান থেকে দেখে নেবে। আর ভাত গল্প থেকে আরেকটা লাস্ট কোশ্চেন দেখবে, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, মানে কি জন্য বা কি হলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো, উৎসবের চরিত্রটির পরিচয় দাও। বোঝালো কোশ্চেনটা? এই হচ্ছে তোমাদের ভাত গল্পের কোশ্চেন। তো গল্প থেকে তোমরা যদি এই দুটো টেক্সট, অর্থাৎ বিশেষ করে ভারতবর্ষটা ভালো করে পড়ো এবং সাইড হিসেবে ভাতেরটা একটু ভালো করে, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। এইবার দেখো পদ্যাংশ তোমাদের কটা, তোমরা যেন পদ্যাংশ তোমাদের মোট 5খানা পদ্য, কিন্তু আমি কিন্তু সাজেশনে মাত্র 2খানা পদ্যের প্রশ্ন দিয়েছি। এই 2খানা পদ্যের প্রশ্ন পড়ে গেলেই তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ তোমরা জানো যে পদ্য 5খানা প্রশ্ন থাকলেও, মানে 5টা পদ্য থাকলেও তোমাদের কোশ্চেন দেবে কটা? 2টো। করতে হবে কটা? একটা প্রশ্ন। তো এই বছর কিন্তু তোমাদের ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? তাহলে এই বছর তোমাদের এই গল্প, মানে সরি, এখানে এই লেখাটা ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে এই বছর তোমাদের এই কবিতা থেকে প্রশ্ন আসবে। তো কোন প্রশ্নটা তোমাদের কবিতা থেকে পড়তে হবে সেটা একটু ভালো করে দেখে নাও। বলছে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন, ঠিক আছে? এই প্রশ্নটা ভালো করে পড়লেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। আর বলছে যে কবি এই পরিস্থিতিতে কি কর্তব্য বা কি করা উচিত বলে মনে করছেন। দেখো 100% কমন দিচ্ছি কিন্তু। এটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে, এই টেক্সট থেকে। আমি আবার বলছি, এই টেক্সট থেকে কিন্তু এবছর কোশ্চেন আসবেই আসবে। খুব ভালো করে এটা রেডি করবে। তারপর দেখো, ক্রন্দনরতা জননীর পাশে আরেকটা প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? এই লাইনটা থাকতে পারে, আবার না থাকতে পারে, মানে অন্য লাইনে থাকতে পারে, যে আমি তা পারি না। এরকম ভাবে, বা যা পারি কেবল সেই কবিতার জাগে, এরকম। বা কবিতার জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। এই মন্তব্যটির মধ্য দিয়ে কবির যে বিশেষ মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। বা এই কথা বলার তাৎপর্য কি, এরকম ভাবে, মানে যেই করেছেনই থাকুক না কেন, তোমার এই মোটামুটি ক্রন্দনরতা দুটো, মানে জননীর পাশে
কবিতার এই দুটো প্রশ্ন পড়ে গেলেই তুমি কিন্তু একটা প্রশ্ন কমন পাবে। এই জন্য আবার বলছি, ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটা খুব ভালো করে পড়ে যাবা। এরপর সাজেশনে কিন্তু আমি দ্বিতীয়তে রেখেছি দেখো রূপনারায়ণের কুলে, তোমাদের যে প্রথম কবিতাটা রয়েছে সেটা। রূপনারায়ণের কুলে থেকে দেখো দুটো প্রশ্ন দিয়েছি মাত্র, একটা হচ্ছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কবি কোথায় ঋণী, কিভাবে সেই ঋণ পরিশোধ করতে চান, বা এই লাইনটারই উত্তর কিন্তু আরেকভাবেও করা যায়, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছেন। আর একটা আমৃত্যুর দুঃখের তপস্যা জীবন, কবির জীবন কেন দুঃখের তপস্যা, আর এই দুঃখের তপস্যা করে কবি নিজের স্বরূপ দেখতে পেয়েছিলেন কিভাবে। ঠিক আছে, এই দেখো এই তিনটে প্রশ্ন কিন্তু অনেক বইয়ে আলাদা আলাদা, এই যে তিনটে কোশ্চেনের লাইন আছে দেখতে পাচ্ছ, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, ম্যাক্সিমাম বই তোমরা দেখতে পাবে এই তিনটে লাইন দিয়ে তিনটে আলাদা আলাদা উত্তর আছে, কিন্তু আমি এমনভাবে আমার মানে ছাত্রছাত্রীদের যেভাবে করেছি এই তিনটে লাইন দিয়ে এমনভাবে কোশ্চেন করছি একটা উত্তরই তাদের হয়ে যাবে। ঠিক আছে, তো কারো যদি মনে হয় যে প্রয়োজন হয় যে সেই প্রশ্নের উত্তর একটু দেখে নেওয়া দরকার, তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ব্যবস্থা করবো তার। রূপনারায়ণের কুলের সেকেন্ড প্রশ্ন কি, এই যে যেটা মানে বিষয়বস্তু আর কি, রূপনারায়ণের কুলে কবিতার মধ্যে দিয়ে কবি যে মানসিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তা লেখো, বা রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে আত্ম উপলব্ধি, সত্য দর্শন এবং জীবনবোধ প্রকাশিত হয়েছে তা লেখো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে অর্ধি একই কোশ্চেন, কিন্তু সবগুলোর উত্তর একই, যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। ঠিক আছে, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কি, হ্যাঁ, আর কবিতাটির মধ্যে দিয়ে তা কিভাবে প্রকাশিত হয়েছে, তাৎপর্য লেখো বা নামকরণের সার্থকতা, মানে সবগুলো কিন্তু একই টাইপের উত্তর। তো রূপনারায়ণের কুলে এই যে এই দুটো প্রশ্নের যদি কারো মনে হয় যে উত্তরগুলো একটু দেখে নেওয়া দরকার, তারা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি তার জন্য কিন্তু ব্যবস্থা করে দেবো। কেননা ওই দুটোর মানে বইয়ে বিভিন্ন উত্তর রয়েছে, বা অনেকে অনেক এই লাইনগুলো দিয়ে হয়তো অনেকগুলো কোশ্চেন করেছে, কিন্তু না, এই এমনভাবে কোশ্চেনটা রেডি করানো, তিনটে মানে যাই কোশ্চেন থাকুক না কোনো উত্তর একটা লিখলেই হবে, এইটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এই হলো আমাদের পদ্যাংশ। এইবার দেখো আমরা চলে আসি নাট্যাংশের ক্ষেত্রে, তোমাদের যে নাট্যাংশের পার্টটা রয়েছে, তো দুটি নাটকের মধ্যে আমি লিখে দিয়েছি যে কোনো একটি নাটক ভালো করে পড়লেই হবে, যার যে নাটক পছন্দ সে সেই নাটক পড়তে পারে। তো আমি প্রথমে নারায়ণের দিন নাটকের দেখো মাত্র তিনটে প্রশ্ন রেখেছি, একটা হচ্ছে আমাদের দিন ফুরিয়েছে বা হায়রে প্রতিভা কোথায় গেল বলতো, দেখো কোটেশনাল লাইন সব আলাদা আলাদা কিন্তু উত্তর কিন্তু একটাই। তারপর বলছে যে শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। ঠিক আছে, কে মানে এই যে যাই লাইন দিয়ে তারপর যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে যে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, এর তাৎপর্য লেখো, বা বক্তারা মানে তাৎপর্য লেখা থাকতে পারে, বা বক্তারা এমন উপলব্ধির কারণ লেখা থাকতে পারে। ঠিক আছে, 100% কমন কোশ্চেন কিন্তু নারায়ণের দিনে। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বে। আর দ্বিতীয় প্রশ্ন কি, রজনীকান্তের চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে পড়বে। দেখো এটাও কিন্তু এবছরের জন্য 100% কমন প্রশ্ন, বাকি প্রশ্নগুলো একটু দেখে নেবে কি কি আছে। আর নারায়ণের দিনে আরেকটা প্রশ্ন কি, যে নারায়ণের দিন নাটকটির নামকরণের সার্থকতা লেখো। হুম এবং ওর সঙ্গে দেখো আরেকটা কোশ্চেন ছিল যে এটা একটু পড়ে নেওয়া, যে নারায়ণউদ্দিন নাটকের সূচনায় যে মন্ত্রসজ্জার যে বর্ণনা রয়েছে সেটা একটু ভালো করে কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, তো এই মানে মোটামুটি প্রশ্ন নানা রঙের দিনের তো প্রচুর প্রশ্ন তোমরা জানো, এই তিনটে প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাবে। একটা হচ্ছে তোমার রজনীকান্তের চরিত্রটা, রজনীকান্তের জীবনের যেই পরিস্থিতি সেইটা, আর একটা হচ্ছে এই নাটকের নামকরণের সার্থকতা, মানে একদম সূচনায় যেই মঞ্চে একটা উল্টানো মানে টুল রয়েছে, মোমবাতি রয়েছে, সেগুলো সম্পর্কে। আর বিভাব নাটক থেকে তোমাদের মাত্র দুটি প্রশ্ন পড়লে হয়ে যাবে। একটা কি, যাদের বিভাব নাটক ভালোবাসো তারা মোটামুটি টেক্সট দুটো একটু ভালো করে পড়লেই হবে। আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। ঠিক আছে, তো অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পাচ্ছে, এই কোশ্চেনটার উত্তর যা, আবার বিভাব নাটকের নামকরণের সার্থকতা দিলে একই উত্তর। আবার দিতে পারে সৌম্যমিত্রের মতো বিভাব নাটকের নাম কেন অভাব হওয়া উচিত। ঠিক আছে, বা ধরো নামের দিক থেকে আমার একটা আপত্তি রয়েছে, কিসের নামের কথা বলেছে, বক্তার আপত্তি করে, মানে যাই আসুক না কেন কিন্তু উত্তর কিন্তু একটাই। আর একটা প্রশ্ন আছে কি, যে বিভাব নাটকের বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তাকে তা কিভাবে এসেছিল, বুদ্ধিটাই ব্যাকি। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা ঘুরে দিতে পারে। অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, কিভাবে এই প্যাচটি মাথায় এসেছিল, বোঝা গেল। তাহলে নাট্যাংশ থেকে দুটো টেক্সট বললাম, মানে একটা নারায়ণের দিন একটা বিভাব, যার যেটা পছন্দ সেটা ভালো করে পড়বে। তবে নারায়ণের দিনের এই কটা প্রশ্ন পড়লে তুমি কমন পেয়ে যাবে, আর বিভাব থেকে মোটামুটি এগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি তোমাদের যে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প। হুম তো আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প, তোমরা জানো আন্তর্জাতিক কবিতা যেটা আছে সেটা হচ্ছে পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন। ঠিক আছে, আর ভারতীয় গল্প বলতে অলৌকিক। তো আমার মতে সবসময় যেটা আমি চয়েস করি, সবাইকে বলি যে অলৌকিক টেক্সটটা ভালো করে পড়লেই তোমাদের মানে দুটোর বড় কোশ্চেনের মধ্যে অর্ধ দেয়, তোমরা জানো দুটো দেয় একটা করতে হয়, দুটো থেকে একটা একটা করে কোশ্চেন দেয়, অলৌকিকটা তার জন্য সবচেয়ে বেটার। ঠিক আছে, অলৌকিকের দুটো পার্ট তোমরা জানো, একটা হচ্ছে পাথর থামানোর মানে গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর কাহিনী, আর জয় নিরঙ্কর ধ্বনির মাধ্যমে ট্রেন থামানোর কাহিনীটা, মানে যারা দেশবাসী তাদের উদ্দেশ্যে রুটি জল দেওয়ার জন্য যেই জয় নিরঙ্কর ধ্বনি দিয়েছিল এবং যাতে ট্রেন মানে থেমেছিল আর কি, এই দুটো পার্ট। তো আমার মতে এই বছরের জন্য অলৌকিক যারা পড়বে তারা খুব মানে লাকি হবে, অলৌকিকের প্রশ্নটা যারা
ভালো করে পড়বে যে চোখের জলটা তাদের জন্য, মানে ট্রেন থামানোর কাহিনীটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। চোখের জলটা তাদের জন্য, বা আমার চোখে জল, ঠিক আছে, মানে মেন কথা অলৌকিক টেক্সটটা খুব ভালো করে পড়লে তোমার আর কোনো চিন্তা নেই। কারণ আর পড়তে যেন মজুরের প্রশ্নে অনেকগুলো মানে পার্ট থাকে, তো আলাদা আলাদা প্রশ্ন পড়তে হয়। সেই জন্য আমার কাছে প্রথম চয়েস হচ্ছে অলৌকিক। যার ইচ্ছা যে দুটোই পড়তে পারো তোমরা, বা একটা যার যেটা পছন্দ সেটা পড়তে পারো, তবে অলৌকিকটা ভালো করে পড়বে। তো আমি দেখো অলৌকিকে কি বলছি, যে চোখের জলটা তাদের জন্য বা আমার চোখের জল, বক্তা কোন ঘটনায় কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, বা এই কোশ্চেনটা ঘুরে দিতে পারে অবাক বিহল বসে আছে মুখে কোনো কথা নেই, ঠিক আছে, বক্তার মুখে কথা নেই কেন, বা এই কোশ্চেনটা আরেকভাবে ঘুরে দিতে পারে পাঞ্জা সাহেবের পুছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারে, ঘটনাটা কি, সে ট্রেন থামানো, বা ঠিক হলো ট্রেনটি থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হচ্ছে সেটি কিভাবে থামানো হচ্ছে। দেখো 100% কোন, আমি কিন্তু লিখে দিয়েছি এটা আসবেই আসবে, এটা খুব ভালো করে পড়বে। আর পড়তে যেন মজুরি প্রশ্ন থেকে, দেখো আমি 3টে প্রশ্ন দিয়েছি, এমনি মানে পড়তে যেন তো আলাদা আলাদা টপিক, অনেকগুলো এক একটা পার্ট, ঠিক আছে, জুলিয়াস সিজারের পার্ট আছে, তারপর তোমার স্যাডওয়ার যুদ্ধের ওই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ আছে, এক একটা আলাদা, রোমের সেই প্রাচীর, চীনের প্রাচীরের কাহিনী আছে, আটলান্টিস দ্বীপের কাহিনী, সব আলাদা আলাদা। তো সেই জন্য পড়তে প্রশ্ন মজুরের গল্প, যেই এমন এক মজুরের প্রশ্ন, যে কবিতাটা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়তে হয়। তো তোমাদের সেই ক্ষেত্রে মানে এখানে একটু বেশি পড়তে হয়। দেখো এখানে আমি তাও 3টে প্রশ্ন সাজেশনে লিখেছি। এক, পাতায় পাতায় জয়, জয় উৎসবের ভোজ বানাতো কারা, কাদের জয়ের কথা বলা হয়েছে, তাদের প্রতি কবির যে মানে মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো, ঠিক আছে, এই একটা প্রশ্ন। আরটা হচ্ছে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, ঠিক আছে, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল, হুম, আর মানে চীনের প্রাচীরের কথা বলছে আর কি। সেই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। আর একটা প্রশ্ন, একটু পড়তে জানা মজুরের প্রশ্ন, এমন এক মজুরের প্রশ্ন কবিতায় মজুরের যে প্রশ্নগুলি কি কি সেটা, এবং প্রশ্নগুলির মাধ্যমে কবির যে সমাজ চেতনার পরিচয় পাওয়া যায় তা লেখো। বোঝালে ব্যাপারটা এখানে আমি কি বলতে চাইলাম। তো তোমরা এই যে দুটো টেক্সটের মধ্যে চেষ্টা করো একটু অলৌকিকের মানে কোশ্চেনটা করা, তাহলে সুবিধা হবে আর কি। কারণ অলৌকিকের দুটো মানে কেউ যদি অলৌকিক টেক্সটটা পড়ে যায় তাহলে তার সুবিধাই হবে সব দিক থেকে। আচ্ছা এইবার দেখো তোমাদের আরেকটা যে মেইন পার্ট, আমার বাংলা। আমার বাংলায় তোমরা যেন 5খানা গল্প রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের, তার মধ্যে আগের বছর যেই দুটো পার্টের কবিতা মানে কোশ্চেন চলেছে সেই দুটো বাদ দিয়ে তোমরা পড়বে। কিন্তু আমি সাজেশনে মাত্র দুটো টেক্সটের কোশ্চেন দিয়েছি আমার বাংলা থেকে, ঠিক আছে। এক হচ্ছে মেঘের গায়ে জেলখানা, এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবেই পাবে এবছর। আর একটা হচ্ছে হাতির বদলে ছাতি। তো মেঘের গায়ে জেলখানাটা আমি সবার আগে রেখেছি, কারণ এই বছর মেঘের গায়ে জেলখানা থেকে আসবেই, ঠিক আছে। কি গায়ের লোক ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বেশি ডাকাত, বোঝা গেল। তোমরা নিশ্চয়ই পড়েছো। সাধুকে গায়ের মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখো। বা জেলখানাটা পাহাড়ের তিন, মানে কিন্তু 100% কমন প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো করে পড়বে। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, কোন জেলখানার কথা বলা হচ্ছে, বুঝতে পারছো, বক্সা জেলখানার কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর সেখানে সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো। বা আরেকটা ছিল যে তোমাদের জেলখানায় যে একদল অভিজাত শ্রেণীর কয়েদিও আছে, মানে 2 রকমের কয়েদি ছিল, একটা সাধারণ কয়েদি, একটা অভিজাত কয়েদি। কাদের উপর কিরকম অত্যাচার করা হতো। আর এটা গেল সাধারণ। এবার অভিজাত, মানে এখানে বলছে জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে, কোন জেলখানা, সেই অভিজাত শ্রেণীর কয়েদিরা সেখানে কেমন ভাবে থাকতো, ঠিক আছে। এই দুটো পার্ট। আর একটা পড়ে নিতে হবে তোমাদের এক্সট্রা, যে মেঘের গায়ে জেলখানার রচনাংশে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনীর বর্ণনা। এই তো সাধুচরণ বলতে এই যে এই পার্টটা সেটা, আর এখানে এক্সট্রা মুস্তাফারটা পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এবং মেঘের গায়ে জেলখানা থেকে এবছর কিন্তু কোশ্চেন আসবে আসবে, এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে। কারণ তোমরাও জানো যে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থ থেকে মোট 2টো কোশ্চেন দেয়, একটা করতে হয়, কিন্তু গল্প হচ্ছে 5টা। সেই জন্য একটু বুদ্ধি করে তোমরা আগের বছরে যেই 2টো চ্যাপ্টারের কোশ্চেন আছে সেই দুটো পড়ার দরকার নেই, ঠিক আছে। এইবারে দেখো আমরা চলে যাই হাতির বদলে ছাতি। জানো যে হাতির বদলে ছাতি থেকে কোন কোশ্চেনটা তোমরা দিতে পারে, সেই মানে ছাতি ছাতি নিয়ে হাতির দাম সমান যে জিনিসটা হয়েছিল আর কি। তাতে চেংমানের চোখ কপালে উঠলো, চেংমানকে তার চোখ কপালে উঠলো কেন, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে কেন। এই একই কিন্তু সবগুলো উত্তর করে সেই ছাতির কাহিনী নিয়ে, ঠিক আছে। নতুন ছাতি মাথায় নিয়ে দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে চললো সে। তাহলে কে কিভাবে নতুন ছাতি মানে পেলো, এই ঘটনাটা লিখতে হবে। একদিন হাটবারে মনমোহন চেংমানকে পাকড়াও করে, কারণ চেংমানকে কথাটা আবার দিতে বলে গেছে, ঠিক আছে। কেন, মানে কেন পাকড়াও করে ঘটনাটা আবার লিখতে হবে। যে সুদ বাবদ সেই মানে ছাতির দাম বাবদ হাতির দাম সমান যে টাকাটা হয়েছিল সেটা। তারপর হচ্ছে বিশ্বাস করো বানানো গল্প নয়, বা মানে কোন গল্পের কথা বলা হচ্ছে, বা ধরো 25-30 বছর আগের কথা, বা এই লাইনটা অন্য কথা হলো ও অঞ্চলে গারো চাষিরা সাক্ষী দেবে, সবই কিন্তু একই, যে কোন গল্প কাহিনী বা ঘটনার কথা এখানে বলা হয়েছে। বোঝা গেল। তাহলে মনমোহন মহাজন যেই চিংমানের কাছ থেকে তোমার ছাতির দামের বদলে যে হাতির দাম সমান জিনিসটা মানে মানে নেওয়ার বন্দোবস্ত করেছিল, সেই পার্টটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এই হচ্ছে তোমাদের কিন্তু আমার বাংলা টেক্সটের সাজেশন, ঠিক আছে। তো এই পার্টগুলো তোমরা পড়লেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এবার কারো কোনো সমস্যা থাকলে সে মোটামুটি কমেন্ট বক্সে জানাবে। এবং আমি যা যা বললাম গদ্য থেকে ভারতবর্ষ, লাস্টবার বলে দিচ্ছি, গদ্যাংশ থেকে ভারতবর্ষটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। পদ্যাংশ থেকে ক্রন্দনলতা জননী খুব ভালো করে পড়বে, আর উপনয়নের কুলে দুটোই ভালো করে পড়বে। হ্যাঁ, আর এই দিক থেকে তোমার রয়েছে যে নাট্যাংশ থেকে
তোমার রয়েছে আমাদের দিন ফুরিয়েছে, মানে নাটকের দিন, নাটকটা খুব ভালো করে পড়তে হবে, বা বিভাগ যার যেটা ইচ্ছা এটা পড়বা। আর লাস্টে হচ্ছে এই যে যেটা বললাম আমি, আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প, এই ক্ষেত্রে তোমাদের বারবার বলছি অলৌকিকটা চেষ্টা করো একটু। এবার কারো যদি মনে হয় যে পড়তে জানেন একটা ভালো টেক্সট, সেটা রেডি করতে পারো। আর এখানে তো বলেই দিলাম, এতগুলো টেক্সটের মধ্যে এই দুটো পড়লেই হয়ে যাবে, বোঝা হলো? তো কোশ্চেনগুলো কিন্তু আমি অত ডিটেলসে বর্ণনা করলাম না, তোমরা একটু নিজের মতো ভালো করে দেখে নিও, পজ পজ করে, ঠিক আছে? দরকার প্রয়োজনে ভিডিওটা পজ করে নেবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।